আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যের আলোকেই প্রশ্নটার সমাধান করতে হবে। এখানে বলা হলো একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। ভগ্নাংশটি বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 31 বেশি। একটি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে তো প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে বলা হলো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, মানে হলো লব তো হরের চেয়ে ছোট হবে, এটা তো আমরা জানি। এটা এক ছোট হবে, এক ছোট হবে। অর্থাৎ আমি এমনি শুধু বোঝানোর জন্য বলতেছি, হর যদি হয় 11, লব হবে 10। কারণ 11 আর 10 পার্থক্য কত? একের পার্থক্য। হর যদি হয় 22, তাহলে লব হবে 21, কারণ 22 আর 21-এর অন্তর একের পার্থক্য। তো তারা এটাই বুঝাইতে চাইছে যে ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব ছোট থাকবে হর বড় থাকবে, এটা ফিক্সড। এবার লব আর হরের মধ্যে পার্থক্য কত সেটাও বলে দিছে 1, অর্থাৎ লব আর হরের মধ্যে একের তফাৎ থাকবে, একের তফাৎ। হর যদি 20 হয় লব হবে 19, হর যদি 61 হয় লব হবে 60, অর্থাৎ একের তফাৎ থাকবে তাদের মধ্যে। এরপরে বলল এই যে প্রকৃত ভগ্নাংশ তাকে যদি বর্গ করি। আচ্ছা, একটা ভগ্নাংশকে বর্গ করা মানে কি? তার লবকেও বর্গ করা, হরকেও বর্গ করা। তো ভগ্নাংশটি বর্গ করে, মানে এই যে প্রকৃত ভগ্নাংশ যেটা, এইটাকে বর্গ করলে নতুন করে যেই ভগ্নাংশটা পাওয়া যাবে সেখানেও লব থাকবে, হর থাকবে। প্রথমে যেই ভগ্নাংশটার কথা বলা হচ্ছে তাকে যখন আমরা স্কয়ার করব, নতুন করে আমরা আবার একটা ভগ্নাংশ পাবো না? সেই ভগ্নাংশের লব থাকবে, হর থাকবে। ওই যে নতুন করে যেই ভগ্নাংশটা আমরা পাবো, নতুন করে দ্বিতীয়তে আমরা যেই নতুন ভগ্নাংশটা পাবো তার হর লব অপেক্ষা 31 বেশি। হর লব অপেক্ষা 31 বেশি, মানে নতুন করে, মানে দ্বিতীয়তে যেই ভগ্নাংশটা পাওয়া যাবে, প্রথমটা তো প্রকৃত ভগ্নাংশ, তাকে যখন আমরা বর্গ করব নতুন একটা ভগ্নাংশ পাবো, সেটাও প্রকৃত ভগ্নাংশ, নতুন একটা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশটার হর হচ্ছে লবের চাইতে 31 বড়। স্কয়ার করার পরে যেই ভগ্নাংশটা পাবো সেখানের হর হচ্ছে লবের চাইতে 31 বেশি। লব যত হবে হর তার চাইতে 31 বেশি হবে। এই হচ্ছে উদ্দীপকের তথ্য। আমাদেরকে এখন বলা হয়েছে ক নাম্বার প্রশ্নটার আমরা আগে সমাধান করি, ধারাবাহিকভাবে সবগুলির সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলল সমাধান সেট নির্ণয় করো। কি নির্ণয় করো? সমাধান সেট নির্ণয় করো। x-2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6 ইকুয়াল টু 1। সমাধান সেট নির্ণয় করো। এই যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা সমাধান করব, মানে x এর মান বের করব। কার মান বের করব? x এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্ন সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্ন সমাধান করতে এসে প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া আমরা সমীকরণটা লিখে ফেললাম। x-2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6 ইকুয়াল টু 1। তো এখানে আমরা যে কাজটা করতে পারি অঙ্কটাকে সহজ করার জন্য, দ্রুত এটার রেজাল্টটা বের করে ফেলার জন্য, এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোটোটাকে ওই পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, মানে এখানে দেখেন ব্র্যাকেটের সামনে 6 গুণাকারে আছে, যে কোনো একটা পাঠাইলেই হইলো, আবার না পাঠাইলেও সমস্যা নাই। তবে আমরা একটা পাঠিয়ে দিলে অঙ্কটা একটু সহজ হবে, তাড়াতাড়ি করে অঙ্কটা শেষ করা যাবে। আমরা এই x-2 ডিভাইডেড বাই x প্লাস 2 তাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এটার সামনে প্লাস, ওই সাইডে গেলে কী হবে? মাইনাস। আচ্ছা, তাহলে 6 ইন্টু x-2 ডিভাইডেড বাই x-6 এটা রয়ে গেল, আর x-2 ডিভাইডেড বাই x প্লাস 2 এটা ওই সাইডে চলে গেল। মানে আমরা সবগুলো এক্সকে এক পাশে না রেখে একটা অংশকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা দুই দিকেই বিভক্ত হয়ে গেল, অঙ্কটা দ্রুত সামনের দিকে আগাবে। দেখেন পরবর্তী লাইনে গিয়ে x-6 উপরে 6 ইন্টু x-2, এখানে x প্লাস 2 হচ্ছে লসাগু,
তো 1 এক্স প্লাস 2 বার যায়, এটা দিয়ে লবকে গুণ, মাইনাস এক্স প্লাস 2 এটার মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, এক্স মাইনাস 2 বসবে, তবে সামনে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, এক্স প্লাস 2 এই যে লসাগুর মধ্যে একবার যায়, সেই 1 দিয়ে লবকে গুণ, তাহলে এক্স মাইনাস 2 বসবে, তবে এক্স মাইনাস 2 বসতে গিয়ে সামনে যেহেতু মাইনাস আছে, তো এক্স মাইনাস 2 এর চিহ্নগুলো পাল্টাইতে থাকবে। এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন পাল্টাই গেছে। তো প্লাস এক্স মাইনাস এক্স বাদ পড়ে গেল, তাহলে আমরা বলতে পারি 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6, আর এই পাশে উপরে 4, নিচে এক্স প্লাস 2। দেখেন এখানে 6, এখানে 4, আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আরও ছোটো করা যায়। বলবেন স্যার বুঝলাম না, কী করলেন? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, এই যে দেখেন এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, এটার নিচে আমি 2 লিখছি, তার মানে 2 দিয়ে ভাগ। এই যে ভাগ চিহ্ন, এটা নিচে আমি 2 লিখছি, নিচে তার মানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 6-এর মধ্যে 3 বার যায়, 2 4-এর মধ্যে 2 বার যায়, তাহলে কাটা যায়, হ্যাঁ, অঙ্কটা একটু ছোটো করা যায়। তাহলে এখানে অবশিষ্ট কী থাকে? 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6, আর এই পাশে কী থাকে? 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। আমরা এখন আর গুণন করতে পারি, আমরা এখন কী করতে পারি? আর গুণন করতে পারি। এই লবের সাথে এটা গুণ, আর এই লবের সাথে এটা গুণ, আমরা আর গুণন করতে পারি। তাহলে আমরা বলতে পারি 3 এক্স মাইনাস 2, এই অংশটার সাথে গুণ করব এক্স প্লাস 2কে, আর এই পাশে এসে 2 এর সাথে গুণ করব, এটা 2 এর সাথে গুণ করব 2 ইন্টু এক্স মাইনাস 6। পরবর্তী লাইনে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতেছেন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, তাহলে কী হবে এটা বলেন তো? এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, এটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক কি না? এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু এক্স মাইনাস 6। আমরা এখানে তো বলতে পারি 3 এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 2 স্কোয়ার মানে কত? 4, 2 স্কোয়ার মানে কত? 4, তাহলে 3 4 12। আর এখানে বলতে পারি 2x মাইনাস 12, 2x মাইনাস 12। আমি আবারও বলতেছি 3x স্কোয়ার আর 3 4 12, 2x আর মাইনাস 12। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12, আর এই মাইনাস 12টা ওই সাইডে গেলে প্লাস 12। আমি আবার সবাই একটু খেয়াল করি, 3x স্কোয়ার, এই 2xটা এই পাশে আসলে মাইনাস 2x, আর এই মাইনাস 12টা ওই সাইডে চলে গেলে প্লাস 12। তো আমরা দেখতেছি 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে দাঁড়াবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/3। তাহলে x এর আমরা 2টা মান পাইলাম। x এর কয়টা মান পাইলাম? 2টা মান পেলাম। আমি পুরোটা লিখে করাই ফেলছি, যদিও এটার সমাধান এখানে করানো আছে, আমি দেখাই দিব এখন। আমি লিখে করাইলাম। তাহলে এখানের মধ্যে x এর মান পাইলাম 0, আবার x এর মান পাইলাম 2/3। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে সবাইকে লেখাটা দেখাই আবার আপনাদেরকে। ক নাম্বার সমীকরণটা দেওয়া, আমরা এই 2টা ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। এখন আমরা হরগুলোর লসাগু করব। এই যে এখান থেকে দেখাই, আমরা হরগুলোর লসাগু করব। আমরা হরগুলোর লসাগু করার পরে উপরে ক্যালকুলেশন করলে এটা আসে 4/x প্লাস 2। কীভাবে আসে আপনারা দেখেছেন সবাই, কীভাবে আসে আপনারা দেখেছেন। হরগুলোর লসাগু, এখানে এক লাইন কম করা হয়েছে, হরগুলোর লসাগু করার পরে লবের হিসাব নিকাশ করলে এটা আসে। তো এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, তাহলে 3 বার 2 বার। আচ্ছা, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 6, 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এবার আর গুণন করা হয়েছে, এই যে আর গুণন, এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে 3x স্কোয়ার 3 4 12, 2x মাইনাস 12। তো সবাইকে এক পাশে নিয়ে আসছে, এটা বাদ, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। আমরা x কমন নিতে পারি,
তাহলে এক্স যখন আমরা কমন নেই তাহলে 3x - 2 থাকে ইকুয়াল টু 0। তো এখন আমরা বলতে পারি হয় অথবা, এরকমভাবে আমরা কথা বলতে পারি, তাই না? ও হয় অথবা দিয়ে আমরা এখন কথা বলতে পারি। তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা 3x - 2 ইকুয়াল টু 0। তাহলে 3x - 2 ইকুয়াল টু 0, -2 এই সাইডে গেলে +2, 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3, সেটাই এখানে লেখা হলো। তাহলে x এর মান 0, x এর মান 2/3। যেহেতু আমাদেরকে বলছে সমাধান সেট নির্ণয় করো, তাহলে সমাধান সেট আমরা সাধারণত সমাধান সেট লিখতে গিয়ে s দ্বারা প্রকাশ করে থাকি। সমাধান সেটটিকে আমরা s দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু, যেহেতু সেট বলছে সেকেন্ড ব্র্যাকেট দিব, এটার ভিতরে x এর যেই মানগুলো বের হয়েছে তাদেরকে বসাই দিব। আমরা সমাধান সেট s ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলকের যেই মানগুলো বের হয়েছে তাদেরকে কমা চিহ্ন দিয়ে লিখে দিব 0,2/3। এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধানটা। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম, আমি একদম লাইন বাই লাইন লিখেও বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। আশা করি আপনাদের মনে আছে এই ভগ্নাংশ বলতে কাকে বোঝানো হচ্ছে। উদ্দীপকে একটা প্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়েছিল। এই যে দেখেন, মনে আছে না সবার? প্রকৃত ভগ্নাংশ, ওই ভগ্নাংশটা বের করতে বলছে। আচ্ছা, আমাদেরকে বলছিল প্রকৃত ভগ্নাংশটার লব আর হরের তফাত হবে 1-এর তফাত। তার মানে আমি যদি লবটাকে ধরে নেই x, তাহলে হরটা হবে x+1। আমি যদি ধরে নেই লব হচ্ছে x, তাহলে হর হবে x+1, কারণ লবের চাইতে হরটা 1 বেশি হবে। কারণ প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হবে, হর বড় হবে। তারা বলছে লব আর হরের মধ্যে 1-এর তফাত থাকবে, 1-এর তফাত। তাহলে লব যত, হর তার চাইতে 1 বেশি, তাহলেই তো তাদের মধ্যে 1-এর তফাত হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বললাম যে ধরি একটা ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে x আর হর হচ্ছে x+1, তাহলে প্রকৃত ভগ্নাংশটা হবে x/x+1। এখন যেগুলি হোক, অঙ্কটা করতে গিয়ে আমরা x এর মানটা বের করে বসাই দিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটু পরেই ওখানে বলা হয়েছিল, যে দেখেন একটু পরেই ওখানে বলা হয়েছিল এই প্রকৃত ভগ্নাংশটা যদি আমরা বর্গ করি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বর্গ করব আমরা পাবো x²/x+1²। কারণ এটাকে বর্গ করা মানে কি x/x+1², ঠিক না? এই প্রকৃত ভগ্নাংশটাকে বর্গ করা মানে কি x/x+1²। তাহলে ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা এক্সের উপরেও যাবে, স্কোয়ারটা x+1-এর উপরেও যাবে। তাহলে ভেঙে লিখলে x²/x+1²। এখন আমরা যেই কাজটা করব, আমাদেরকে বলা হয়েছে এই জায়গাটার মধ্যে আমাদেরকে বলা হয়েছিল যে প্রকৃত ভগ্নাংশটাকে যখন আমরা বর্গ করব, এই যে বর্গকৃত যে ভগ্নাংশটা, বর্গ করার পরে যে আমরা ভগ্নাংশটা পেলাম, এটার লব আর হর, এখানেও কিন্তু লব ছোট হর বড়, বলবেন কেমনে বুঝলাম? কারণ আমি তো প্রকৃত ভগ্নাংশকেই তো আমি বর্গ করছি। তাহলে প্রকৃত ভগ্নাংশকে যদি বর্গ করছি, প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড়, তাহলে তাকে বর্গ করার ফলেও লব ছোট হর বড়ই থাকবে। আচ্ছা, তাহলে লব ছোট হর বড়, উদ্দীপকে বলা আছে লব, এই যে স্কোয়ার করার পরে, বর্গ করার পরে যেই ভগ্নাংশটা পাওয়া যায় তার হর লব অপেক্ষা 31 বেশি, অর্থাৎ এই যে নতুন যেই ভগ্নাংশটা, এখানে লব হচ্ছে x² আর হর হচ্ছে x+1²। আমাদেরকে বলতেছে এই হরটা লবের চাইতে 31 বেশি, আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, এই যে হর, সেখান থেকে যদি আমরা লবটাকে বাদ দিই, তাহলে আমরা কত পাবো? 31 পাবো। কারণ তারা বলেই দিচ্ছে যে এই হর হচ্ছে লবের চাইতে 31 বেশি। তার মানে আমি যদি হর থেকে লবকে বিয়োগ করি, তাহলে আমি 31 পাবো। আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য যদি আমি বলি যে আমি লব হিসাবে লিখলাম 5 আর হর হিসাবে লিখলাম 9, তার মানে কি হর লবের চাইতে 4 বেশি। আমি শুধু এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 5/9 লবের চাইতে, এই যে হরটা, এই হর লব অপেক্ষা 4 বেশি। তার মানে কি হর থেকে লবকে বিয়োগ করলে 4 পাওয়া যাবে। হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে হর থেকে লবকে বিয়োগ করলে 4 পাওয়া যাবে।
একই রকমভাবে আমাদের ওখানে বলা আছে লব এক্স স্কোয়ার আর হর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারা বলল হর লব অপেক্ষা 31 বেশি। তাহলে আমরা যদি হর থেকে লবকে বিয়োগ করি তাহলে আমরা 31 পাবো। এবার অঙ্কটা ধারাবাহিকভাবে অঙ্কটা সামনের দিকে আগাবে। এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 31। আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ব্যাস, সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধানটা আপনাদেরকে দেখাই। খ নাম্বার অঙ্ক সমাধান করতে গিয়ে সবার প্রথমে আমরা বললাম যে ধরি প্রকৃত ভগ্নাংশটির লব এক্স হর এক্স প্লাস ওয়ান। তাহলে ভগ্নাংশটি হলো এক্স বাই এক্স প্লাস ওয়ান। এইটার মান নির্ণয় করাই হচ্ছে মূলত আমাদের কাজ, এইটার মান নির্ণয় করাই হচ্ছে মূলত আমাদের কাজ। এই ভগ্নাংশটা যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। উদ্দীপকে বলা আছে এই যে নতুন ভগ্নাংশটা, এটার হর লবের চাইতে 31 বেশি। তাহলে হর থেকে লবকে বিয়োগ করলে 31 পাওয়া যাবে। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তো এখন দেখেন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ হয়ে গেল, প্লাস ওয়ানটা ওই সাইডে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না? প্লাস ওয়ানটা ওই সাইডে গেলে মাইনাস ওয়ান। তাহলে 2x ইকুয়াল টু 30, 2x ইকুয়াল টু 30। তাহলে এক্সের মান হবে 15। এক্সের মান কত? 15। সহজ অঙ্ক। এক্সের মান 15। তাহলে এক্সের মান যদি 15 হয়, ভগ্নাংশটি এক্সের মান 15, তাহলে 15 যোগ 1 তার মানে 16। তাহলে ভগ্নাংশটি হলো 15/16। ভগ্নাংশটি হলো 15/16। তাহলে এই যে 15/16 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, লব হরের চেয়ে ছোট, লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। আপনারা একটা জিনিস প্রমাণ করে দেখতে পারেন যে আপনারা যদি এই 15কে স্কোয়ার করেন, হ্যাঁ 15কে যদি স্কোয়ার করেন আর 16কে যদি স্কোয়ার করেন, 16কে যদি স্কোয়ার করেন, তাহলে আপনারা এখন দেখতে পারেন যে ফলাফল কত আসতে পারে। ফলাফলটা কত আসতে পারে। উপরে 15 আর নিচে 16। 15কেও স্কোয়ার করেন, 16কেও স্কোয়ার করেন। 15কে স্কোয়ার করলে হয় 15 15 225। 16কে আমরা স্কোয়ার করি, 16কে স্কোয়ার করলে কত হয় চলেন আমরা একটু বের করি। 16 গুণ 16 তাহলে হয় 256। কত হয়? 256। তাহলে উপরে হচ্ছে 15 15 225 আর নিচে হচ্ছে 256। তো 256 আর 225-এর মধ্যে 31-এর তফাৎ। 256 আর 225-এর মধ্যে 31-এর তফাৎ। আপনি 256 থেকে 31 বিয়োগ করলে কিন্তু 225 পাওয়া যায়। 256 থেকে 225 আপনি বিয়োগ করেন, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর এখানে 0 31। এই হচ্ছে বিষয়। তাহলে সব কিছু মিলছে, যে মূল যেই ভগ্নাংশটা তাকে বর্গ করলে হর লবের চাইতে 31 বড়, সব কিছু মিলছে। আচ্ছা, তাহলে আমরা ভগ্নাংশটা নির্ণয় করে ফেললাম। এই ভগ্নাংশটাই আমাদেরকে তারা নির্ণয় করতে বলেছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলল? গ নাম্বার প্রশ্নে বলছে লব ও হরের গুণফলকে টাকায় প্রকাশ করে মাহাদি সেই টাকা দ্বারা কিছু সংখ্যক কলম ক্রয় করল। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়ত। মাহাদি কতগুলো কলম ক্রয় করেছিল? প্রিয় শিক্ষার্থী, এখানে কথাগুলো খুব ভালো করে বুঝার আছে। আপনি যখন কথাগুলো খুব ভালো করে বুঝে যাবেন সহজেই অঙ্কটার সমাধান করে ফেলতে পারবেন। আমাদেরকে লব ও হরের গুণফল বলতে কাকে বোঝানো হচ্ছে? একটু আগে আমরা খ নাম্বার অঙ্কটার যে সমাধান করলাম সেখানে আমরা ভগ্নাংশটা নির্ণয় করেছি, উদ্দীপকের ভগ্নাংশটা নির্ণয় করেছি। ভগ্নাংশটা ছিল 15/16, ঠিক কিনা? ভগ্নাংশটা ছিল 15/16। তাহলে লব 15 হর 16। আমাদেরকে বললো লব আর হরের গুণফল 15 আর 16 গুণফল। আমরা যদি 15 আর 16কে গুণ দিই তাহলে আমরা পাবো 240। তাহলে লব ও হরের গুণফল 240। এই যে গুণফল বের হয়েছে বলছে তাকে তোমরা টাকা হিসাবে ধরে নাও। তার মানে 240 টাকা। কয় টাকা? 240
টাকা। আচ্ছা, এটা তারা ডাইরেক্ট বলে নাই, একটু ঘুরাইয়া ফিরাইয়া বললো আর কি। 240 টাকা। এই 240 টাকা দিয়ে মাহাদি কলম কিনছে, বেশ কয়েকটা কলম কিনছে। 240 টাকা দিয়ে মাহাদি কিছু সংখ্যক কলম কিনেছে। কয়টা কিনছে এটা বলে নাই। 5টা কলম কিনছে, 7টা কিনছে, 10টা কিনছে, বলে নাই। বলছে 240 টাকা দিয়ে কিছু কলম মাহাদি কিনেছে। অলরেডি কিন্তু কিনা শেষ, কিন্তু কিনা শেষ। আচ্ছা, আমরা জানি না সে কয়টা কলম কিনছে, কিন্তু অলরেডি কিনে ফেলছে। এখন বলতেছে সে যদি ওই 240 টাকাতেই একটা কলম যদি বেশি পাইতো, সে যে কয়টা কলম কিনছে তো কিনছেই, যদি দোকানদারের সাথে কথাবার্তা বলে আরও দরদাম করে একটা কলম যদি সে বেশি আনতে পারতো, কলম কিন্তু তার কিনা শেষ। এখন শুধু আমরা একটু বলতেছি যে যদি আর একটা কলম বেশি আনতে পারতা, এইরকম বিষয়টার, সে যদি ওই টাকায় একটা কলম বেশি পেত, তাহলে প্রতিটি কলমের দাম 1 টাকা করে কম পড়ে যাইত। অর্থাৎ এটা তার জন্য লাভ হইতো, এটা তার জন্য লাভ হইতো। সে 240 টাকা দিয়ে অলরেডি কিন্তু কলম কিনা শেষ। আমি জানি না কয়টা কলম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি 10টা কলম, বোঝানোর জন্য বললাম 10টা কলম। সে 240 টাকা দিয়ে 10টা কলম কিনছে। যদি সে আর একটু দামাদামি করে আর একটা কলম বেশি আনতে পারতো, 240 টাকা দিয়ে সে 11টা কলম আনতে পারতো, তখন দেখা যাইত যে প্রত্যেকটা কলমের দাম কিন্তু কমে যাইতো হিসাবে। এটা ব্যবসায়ীদের হিসাব না। একটা যদি সে আর একটু দামাদামি করে আনতে পারে, এটা তো তার জন্য লাভ, তার জন্য লাভ। আচ্ছা, তাইলে 10টা কলম 240 টাকা দিয়ে কিনছে, তখন এক একটা কলমের যেই দাম পড়ছে, সে যদি 11টা কলম আনতে পারতো, তখন এক একটা কলমের দাম কি আরও কম পড়তো না? আপনারাই বলেন। 240 টাকা দিয়ে 10টা কলম কিনলে এক একটা কলমের যেই দাম পড়ে, 240 টাকা দিয়ে 11টা কলম কিনলে এক একটা কলমের দাম কি আরও কম পড়ে না? এটাই বলতেছে যে ওই যে আরও যে কম পড়ে, ওই 1 টাকা করে কমে যায়, প্রত্যেকটা কলমের দাম 1 টাকা করে কমে যায়। এটা তারা আমাদেরকে বলে দিল। এখন তারা নির্দিষ্ট করে জানতে চায় যে একদম নির্দিষ্ট করে বলো, মাহাদি কয়টা কলম কিনছিল, মাহাদি কয়টা কলম কিনছিল আমাদেরকে একটু জানাও। আচ্ছা, আমরা জানি না মাহাদি কয়টা কলম কিনছিল, আমরা জানি না মাহাদি কয়টা কলম কিনেছিল। আমরা ধরে নিতে পারি মাহাদি এক্সটি কলম কিনেছিল। এক্সটি, মাহাদি কয়টি কলম কিনেছিল? এক্সটি কলম কিনেছিল, এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে এক্সটি কলমের দাম 240 টাকা। মাহাদি এক্সটি কলম কিনেছিল 240 টাকা দিয়ে। তাহলে একটা কলমের দাম কত প্রিয় শিক্ষার্থীরা? একটা কলমের দাম কত? 240 ভাগ এক্স, ঠিক না? ঠিক কিনা? এটা একটা কলমের দাম, এটা একটা কলমের দাম। এক্সটি কলমের দাম 240 টাকা। তাহলে একটি কলমের দাম 240 ভাগ এক্স টাকা। আচ্ছা, এটা গেল। এখন একটু চিন্তা করেন, যদি মাহাদি একটা কলম বেশি আনতে পারতো, তার মানে কি মাহাদি যদি x+1t কলম আনতে পারতো, তাহলে x+1t কলমের দাম তো 240ই থাকতো। টাকা তো আর কম বেশি হয় নাই, সে জাস্ট একটু বলে টলে একটা কলম বেশি আনতে পারলেই হইতো। সে যদি x+1t কলম 240 টাকা দিয়ে আনে, তখন এক একটা কলমের দাম কত পড়তো? তখন এক একটা কলমের দাম কত পড়তো? 240 ভাগ x+1, ঠিক কিনা? ঠিক কিনা? মোট দামকে কলমের সংখ্যা দিয়ে ভাগ দিলেই এক একটার দাম পাওয়া যায়। মোট দামকে কলমের সংখ্যা দিয়ে ভাগ দিলেই এক একটা কলমের দাম পাওয়া যায়। এবার আপনাকে যদি আমি একটু প্রশ্ন করি, আমার একটু বুঝে শুনে বলেন তো, এখানে যে আমি একটি কলমের দাম বের করলাম, আর এখানে যে আমি একটি কলমের দাম বের করলাম, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এইটা বড় আর এইটা ছোট। এটা বড়, এটা ছোট। কারণ দেখেন, লব কিন্তু একই। আমরা জানি যে দুইটা ভগ্নাংশের যদি লব একই থাকে, তখন যার হর বড় সেই ভগ্নাংশটা ছোট, আর যার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। আমি আবারও বলতেছি, দুইটি ভগ্নাংশের মধ্যে যদি লব সমান থাকে, তাহলে আমরা হরের দিকে তাকাবো। যেই ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটা বড়, আর যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা ছোট। মানে কি? মানে হলো উপরে 240 নিচে এক্স, উপরে 240 নিচে x+1, অবশ্যই এক্স ছোট x+1 বড়, এক্স ছোট x+1 বড়। যেহেতু লব দুইটা সমান, তাহলে আমরা হরের দিকে তাকাবো। এই দুইটা হরের মধ্যে এই হরটা ছোট,
তাহলে এই ভগ্নাংশটা বড়। এই দুইটা ভগ্নাংশের মধ্যে এই যে হর আর হর, এই হরটা বড়, তাহলে এই ভগ্নাংশটা ছোট। হরের ক্ষেত্রে তুলনা করতে গেলে যে ছোট সে আসলে ভগ্নাংশটা বড়, যেই হর বড় সেই ভগ্নাংশটা আসলে ছোট, তাই তো? এটা আপনারা সবাই জানেন ছোটবেলা থেকেই। তাহলে আমরা দেখলাম এটা বড় আর এটা ছোট। তাহলে মাহাদি সাহেব তিনি সর্বপ্রথম যেই কলম কিনে ফেলছেন এক্সটি কলম, তখন এক একটা কলমের যেই দাম, যদি তিনি একটা কলম বেশি আনতে পারতেন তখন এক একটা কলমের যেই দাম, আমরা বুঝলাম এটার দাম, এই যে এই ক্ষেত্রে দাম বেশি আর এই ক্ষেত্রে দাম কম। প্রশ্নে বলা আছে ওই যে বেশি দাম আর ওই যে কম দাম, এদের মধ্যে তফাৎ, এই যে মাইনাস চিহ্ন, তফাৎ হলো 1 টাকার তফাৎ। কয় টাকার তফাৎ? 1 টাকার তফাৎ। এটা প্রশ্নে বলছে, আমরা বলি নাই। মাহাদি সর্বপ্রথম যেই কয়টা কলম কিনেছে তখন এক একটা কলমের দাম যত, মাহাদি যদি একটা কলম বেশি কিনতে পারতো তখন এক একটা কলমের দাম যত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 টাকার পার্থক্য। কারণ প্রশ্নে বলা আছে একটা কলম বেশি কিনতে পারলেই প্রতিটি কলমের দাম 1 টাকা করে কমে যাইত, প্রতিটি কলমের দাম 1 টাকা করে কমে যাইত। মাহাদি যদি, এই দেখেন, যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। এটাই আমরা বললাম যে আগের একটা কলমের দাম আর পরের একটা কলমের দাম, এদের মধ্যে তফাৎ হচ্ছে 1 টাকার। ঠিক আছে, ওকে। তাহলে মেইন জিনিস বোঝানো শেষ। এখন একদম সহজে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন, আর সমস্যা নাই। এবার এখান থেকে আপনাদেরকে আমি সমাধানটা দেখাই। আমরা লিখলাম প্রশ্নানুসারে মাহাদির ক্রয়কৃত কলমের মূল্য প্রদত্ত ভগ্নাংশের লব ও হরের গুণফলের সমান। ওই যে তারা তো আর ডাইরেক্ট বলে নাই 240, তারা একটু ঘুরাইয়া বলছে না যে তোমরা যে প্রকৃত ভগ্নাংশটা বের করছো ওটার লব আর হরের গুণফল যত, এটাই হচ্ছে মাহাদির কলম কিনার টাকার পরিমাণ। তাহলে লব আর হরকে যদি আমরা গুণ করি তাহলে 240 হয়, তাহলে কলমগুলোর ক্রয় মূল্য 240 টাকা। ধরি মাহাদি এক্স সংখ্যক কলম কিনেছিল 240 টাকা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে মাহাদি যদি এক্স সংখ্যক কলম কিনে থাকে 240 টাকা দিয়ে, তাহলে প্রত্যেকটা কলমের দাম 240 ভাগ এক্স। মাহাদি যদি একটা কলম বেশি আনতে পারতো তখন প্রত্যেকটা কলমের দাম 240 ভাগ এক্স প্লাস 1। এই দামটা বেশি, এই দামটা কম, মাইনাস করলে পার্থক্য হবে 1-এর পার্থক্য। আমরা হরগুলোর লসাগু করলাম, হরগুলোর লসাগু করলে এই এক্স আর এই এক্স কাটা, এক্স প্লাস 1 দিয়ে লবকে গুণ। আমি এটা একটু আপনাদের একটু ভেঙে লিখে দেখাই, এখানে যেটা একটু ভেঙে লিখে দেখাই বুঝতে সুবিধা হবে। এই পাশেই দেখাই, এই পাশেই দেখাই, এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স এক্স কাটা, এক্স প্লাস 1 থাকে, এটা দিয়ে লবকে গুণ। তাহলে 240 গুণ এক্স প্লাস 1 মাইনাস মাইনাস, এক্স প্লাস 1 কাটা, এক্স থাকে, এক্স দিয়ে লবকে গুণ, তাহলে 240 এক্স। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, 240 দিয়ে গুণ দেন, 240 এক্স প্লাস 240 বিয়োগ 240 এক্স, নিচে এক্স ইন্টু এক্স প্লাস 1। এখানের মধ্যে 240 এক্স বাদ, তাহলে 240 ভাগ এক্স ইন্টু এক্স প্লাস 1, এই জিনিসটা থাকে। এই যে, তাহলে আমরা এখানের মধ্যে এটা পাবো যে 240 ভাগ এক্স ইন্টু এক্স প্লাস 1, আর সমান চিহ্নের ওই পাশে কি 1, সমান চিহ্নের ওই পাশে কি 1, তখন আমরা আর গুণন করতে পারবো, 240 সমান এক্স ইন্টু এক্স প্লাস 1, আমরা আর গুণন করতে পারবো, এবং সেই আর গুণনটা এখানে দেখানো হয়েছে, যে আর গুণনটা দেখানো হয়েছে। আপনাদের মনে কৌতূহল জাগতে পারে, স্যার তাহলে এটা এখানে কীভাবে করে লিখলো, এটা এখানে কীভাবে লিখলো, আসেন এটার ব্যাখ্যাটাও দিয়ে দিই। যেভাবে করে করা যাক না কেন একটু শিখি, এটা কীভাবে করে করলো। বিষয়টা হচ্ছে, যখন আমরা হরগুলোর লসাগু করব এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 দিয়ে লবকে গুণ, 240 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এক্স দিয়ে লবকে গুণ, তাহলে 240 এক্স। ঘটনাটা ঘটাইছে তারা এই জিনিসটা, সেটা হলো যে তারা করলো কি 240 কমন নেওয়া যায়। দেখেন এখানেও 240 গুণাকারে আছে, এখানেও 240 গুণাকারে আছে, 240 কমন নেওয়া যায়। তাহলে 240 যদি আপনি কমন নেন, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, 240 যদি আমরা কমন নিই
তাহলে 240 দিয়ে এটাকে ভাগ করেন, শুধুমাত্র x প্লাস 1 থাকবে। 240 দিয়ে এটাকে ভাগ করেন, শুধুমাত্র মাইনাস x থাকবে। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার যে ঘটনাটা কী করে, এটা হচ্ছে তারা কমন নিছে। তখন কি হয়েছে, প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ 240 দিয়ে 1কে যদি গুণ করেন, এই যে 240 গুণ 1, 240 দিয়ে 1কে গুণ করলে 240 ভাগ এক্স ইন্টু এক্স প্লাস 1 থাকে। আর সমান চিহ্নের ওই পাশে তো আগে থেকে 1 আছে। এই হচ্ছে বিষয়। ওকে ওকে, তাহলে এখন আর গুণন করলাম, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে শুধু এক্স। 240 যদি ওই পাশে যায় তাহলে মাইনাস 240, এক সাইড ফাঁকা হয়ে গেছে, এক সাইড ফাঁকা হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল টু 0। আমরা এখানে মিডল টার্ম করতে পারি 16 আর 15 দিয়ে, মিডল টার্ম করতে পারি, যে মিডল টার্ম করতে পারি। আমরা 16 আর 15 যদি গুণ দিই তাহলে হয় 240, আর 16 থেকে যদি 15কে বিয়োগ করি তাহলে হয় 1। এই যে দেখেন 240 আর মাঝখানে হচ্ছে 1, এই যে মাঝখানে হচ্ছে 1, আমরা মিডল টার্ম করছি, মিডল টার্ম। আচ্ছা, তাহলে এখন মিডল টার্ম করার পরে আমরা পেলাম এক্স মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। হয় এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান 15, অথবা এক্স প্লাস 16 ইকুয়াল টু 0, এক্সের মান মাইনাস 16। তাহলে এক্সের দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 15, একটা হচ্ছে মাইনাস 16। এই দুইটার মধ্যে এইটা কিন্তু গ্রহণযোগ্য না। এক্স মাইনাস, এই যে এক্স ইকুয়াল টু মাইনাস 16, এটা গ্রহণযোগ্য না। কেন এটা গ্রহণযোগ্য না? কারণ আমরা এই মুহূর্তে কলমের সংখ্যা বের করতেছি, মাহাদি কয়টা কলম কিনেছিল। তাহলে এক্সের মান মাইনাস 16। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এক্সের মান মাইনাস 16, এটাকে আমরা নিতে পারবো কলমের সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে? কলমের সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে না? কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বলবো মাহাদি 15টি কলম কিনেছিল। তাহলে মাহাদি কয়টা কলম কিনেছিল? মাহাদি 15টি কলম কিনেছিল। আসেন এখন আপনাদেরকে একটু প্রমাণ করে দেখাই। এই যে মাহাদি 15টা কলম কিনেছিল, মাহাদি 15টা কলম 240 টাকা দিয়ে কিনেছিল। আচ্ছা, 240 টাকা দিয়ে যদি সে কিনে থাকে, 15টা কলম যদি সে 240 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে এক একটা কলমের দাম কত করে পড়বে? 240 ভাগ 15, তখন এক একটা কলমের দাম হবে 16 টাকা। মাহাদি যখন 15টা কলম কিনলো 240 টাকা দিয়ে, তখন এক একটা কলমের দাম পড়ছে 16 টাকা করে। মাহাদি যদি দোকানদারের সাথে দরদাম করে একটা কলম বেশি আনতে পারত, মানে 15টা কলমের জায়গায় যদি সে 16টা কলম আনতে পারতো 240 টাকা দিয়ে, তখন এক একটা কলমের দাম পড়তো 240 ভাগ 16। 240কে 16 দিয়ে ভাগ করলে হয় 15। প্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করে দেখেন, সে 15টা কলম কিনছে, যার কারণে এক একটা কলমের দাম 16 টাকা করে পড়ছে। সে যদি দরদাম করে একটা কলম বেশি আনতে পারত, তখন প্রত্যেকটা কলমের দাম পড়তো 15 টাকা করে। তাহলে আগের বার পড়ছে 16, কিন্তু সে যদি একটা কলম বাড়ায় আনতে পারে, তখন কলমের দাম হয়ে যাবে 15, মানে 1 টাকার ডিফারেন্স হয়ে যাবে। প্রত্যেকটা কলমের দাম 1 টাকা করে কমে যাবে। সে শুধু দরদাম করে একটা কলম বেশি আনতে পারলেই এই কাজটা ঘটে যাইতো। তো সে পারে নাই, সে 15টা কলমই আনছে। ঠিক আছে, ভবিষ্যতে না হয় দরদাম করে আরেকটা কলম বেশি আনবে না। আচ্ছা, তাহলে এটাই জিজ্ঞাসা করছে মাহাদি কয়টি কলম কিনেছিল? মাহাদি 15টি কলম ক্রয় করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।